সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমি সৌমিক আহমেদ। প্রবাসের নিয়মিত আয়োজন গ্রি মেকানিক্যাল ইয়াংকার্স প্রবাসের কথা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের বিষয় তথ্য প্রযুক্তির যে প্রবাহ চলছে সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, এই বিষয়টা নিয়েই আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন সেন্ট জোন্স ইউনিভার্সিটির অ্যাডজুজেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মেহেদী হাসান। ডক্টর মেহেদী হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল আইয়ের স্টুডিওতে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। জনাব মেহেদী হাসান, আপনি সেন্ট জন ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক। তো এটা একেবারে নিউ ইয়র্কের বুকে এই বিশ্ববিদ্যালয়টি। একটু যদি বলেন যে আপনি বাংলাদেশ থেকে উঠে এসে কিভাবে এখানে শিক্ষকতা করছেন। আপনি বয়স অনেক তরুণ, তো আমাদের তরুণদের আমি আপনার এই গল্পটা একটু জানাতে চাই। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি 2002-03 সালে। পরবর্তীতে যখন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমি শেষ করি ঢাকাতেই, তারপরে আমি স্বাভাবিকভাবেই জব মার্কেটে ঢুকে যাই পাশ করার পরপরই। আমার শুরুটা ছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে। সেখানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি কাজ করি। আসলে ডাব্লিউএইচওতে কাজ করার মূল উদ্দেশ্যটাই ছিল, আমি যেহেতু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষ এবং আমার সবসময় হেলথ কেয়ার যেই ডোমেনটা, সেটার প্রতি একটি দুর্বলতা ছিল। পার্টিকুলারলি কিভাবে আমরা ডিজিটাল হেলথ ট্রান্সফরমেশন নিয়ে কাজ করতে পারি এবং হেলথ, হেলথ এই জায়গাগুলিতে কোনো প্রবলেম সলভ করতে পারি কিনা, সবসময় আমার এটা আগ্রহ ছিল এবং সেই অনুযায়ী আমি ডাব্লিউএইচওতে জয়েন করি। আসলে আপনি জানেন যে বাংলাদেশে আমাদের পার্টিকুলারলি গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণে স্বাস্থ্য খাতে এখনও সমস্যা রয়েছে, এটা আগেও ছিল আরও বেশি। তো সেভাবেই আমার শুরুটা আমার কাজের জায়গায়, এবং তারপরে পরবর্তীতে আমি একটি এনজিওতে কাজ শুরু করি, সেখানেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ব্র্যাক। সেখানে কাজ করার সুবাদে আমার সুযোগ হয় শুধুমাত্র টেকনোলজিটাকে 14 ইঞ্চি মনিটরে না দেখে এটাকে ফিল্ড লেভেল মাঠ পর্যায়ে দেখার একটা বড় সুযোগ হয় আমার। যে আসলে মাঠ পর্যায়ের মানুষ, প্রত্যন্ত অঞ্চলে গ্রামাঞ্চলের মানুষগুলো আসলে স্বাস্থ্যখাতকে নিয়ে কী চিন্তা করছে এবং প্রযুক্তি যে আমরা তাদের জন্য নিয়ে যাচ্ছি সেটাই বা কতখানি তাদের জন্য উপকার বয়ে আনছে, এই বিষয়গুলি আমি একদম কাছ থেকে দেখেছি, তাদের কাছ থেকে তাদের গল্পটি শুনেছি, তাদের যেই অসুবিধা সেই জায়গাগুলিতে জানার চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী আবার আমি প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ পাই। এরপরে ডাব্লিউএইচওতে এবং পরে ব্র্যাকে থাকা অবস্থায় আমি বিভিন্ন ছোট ছোট অন্যান্য যেসব নন প্রফিট রয়েছে সেখানেও কিছু কিছু করে সময় দিতাম অ্যাজ এ কনসালটেন্ট। এবং তারপরে আমার কাছে একটা সময় মনে হয় যে আমার বোধহয় এখন একটু রিসার্চে ফেরত যাওয়া উচিত। সেই হিসেবেই আমি মাস্টার্স করার জন্য চলে যাই জাপানে, কোবে ইনস্টিটিউট অফ কম্পিউটিং। সেখানে মনবোকা গাকশো যেই স্কলারশিপটা আমরা বলে থাকি, যেটাকে শর্ট ফর্মে আমরা বলি মনোবসু, ফুল ফর্মটা মনবোকা গাকশো, সেই স্কলারশিপটা আমি পাই জাপানিজ গভর্নমেন্টের, এবং তারপরে আমি জাপানে চলে যাই মাস্টার্স করার জন্য। আসলে আমার পরিকল্পনা যেটা ছিল, মাস্টার্স করব আমি 2 বছরের এবং ফিরে আসব, ফিরে এসে আবার আমি আমার কাজে মনোযোগ দিব, কিন্তু আসলে তা হয়ে ওঠেনি। কারণ হচ্ছে যে মাস্টার্সের সেকেন্ড ইয়ারেই আমি আসলে যেই প্রজেক্টটা নিয়ে কাজ করছিলাম, লাকিলি আমার সাথে বিভিন্ন ইউনিভার্সিটির প্রজেক্টে প্রফেসরদের সাথে, ল্যাবের সাথে যোগাযোগের সুযোগ হয় এবং তাদের সাথে আমি কথাবার্তাগুলি শুরু করি তখনই, যে রিসার্চটাকে কিভাবে আমি এক্সটেন্সিভলি আরও কাজ করতে পারবো, আরও কিভাবে ডিপলি আমি এখান থেকে জানতে পারবো। এবং মূল যেটা আমার টার্গেট ছিল প্রথম থেকেই, সেটা হলো রিসার্চের যে ফাইন্ডিংসটা, সেটাকে আমি কিভাবে বাংলাদেশের আঙ্গিকে আমি কমিউনিটিতে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো একটি প্রবলেম সলভ করার জন্য। আমি আসলে অনেক প্রবলেম সলভ করতে চাই নাই, আমি আসলে প্রথমে ছোটো একটি প্রবলেম সলভ করতে চেয়েছি। তো সেইভাবেই আমার আসলে মাস্টার্স অলমোস্ট শেষ করার সাথে সাথেই এবং আমাকে জয়েন করতে হয় আমার পিএইচডি যে ল্যাব, সেখানেই চলে যেতে হয়। সেটা হচ্ছে কিউশু ইউনিভার্সিটিতে। কিউশু একটা অন্যরকম আইল্যান্ড, জাপানি, সেখানে আমাকে চলে যেতে হয়। এবং তারপরে আমি আমার পিএইচডিতে থাকাকালীন অবস্থায় আমার আসলে কাজ করার সুযোগ হয় টয়োটাতে,
সে তাদের যে হেলথ কেয়ার সেক্টর রয়েছে, বিশাল হেলথ কেয়ার সেক্টর। এটা ইন্টারেস্টিংলি অনেকে জিজ্ঞেস করে, টয়োটা তো আমরা সবসময় গাড়ি দেখে থাকি, কিন্তু আসলে গাড়ির ব্র্যান্ড। জি, শুধুমাত্র গাড়ি অটোমোবাইলস না, টয়োটার আরও বিভিন্ন রকম উইংস রয়েছে, তারা রিসার্চ করে থাকে। হেলথ কেয়ার একটি বড় উইংস তাদের, সেখানে আমি তাদের সাথে কাজ করি এবং জাপানের বিভিন্ন রকম এজেন্সিতেও আমি কাজ করি এবং তাদের কাছ থেকে আমি ফান্ডিংও পাই। সেটা আমার জন্য বড় একটা হেল্প হয় আমার রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মূলত আমার রিসার্চটা ছিল কিভাবে আমরা হিউম্যান ইনপুট এরর তাকে আমরা কমাবো থ্রু মেশিন লার্নিং অ্যালগোরিদম নিয়ে। সো যেটা আসলে বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তখন আমরা তো এত খেয়াল করতে পারিনি যে এটাই একসময় বিরাট একটা কিছু হবে। মূলত কাজ করতে হবে, কাজের জন্য আমরা করে গেছি। তো বিভিন্ন জায়গায় কাজের সুযোগ, পিএইচডি সব মিলিয়ে ব্যস্ত সময় কেটেছে এবং তারপরে আমি শেষ করার কিছু দিন আগেই আমি আসলে আমাদের আমেরিকাতে একটি বড় প্রতিষ্ঠান IBM, সেখানে আমি কাজের সুযোগ পাই এবং যেহেতু আমার পরিবার এখানে, আমাকে আসতেই হয়। তারপরে আমি এখানেই তখন থেকে সেটেল ডাউন করি। কিন্তু আমি যেই বিষয়টিতে একটু বলবো সেটা হলো আমার পোর্টফোলিওটা আমি প্রথম থেকে যেভাবে সাজানোর চেষ্টা করেছি, শুধুমাত্র ইন্ডাস্ট্রি না, শুধুমাত্র একাডেমি না, আমি এই দুটাকে কম্বাইন করার চেষ্টা করেছি। কারণ আমি যেটা খেয়াল করেছি, আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি সেই জায়গাটায় রিসার্চের কোনো সময় অভাব হয়, সুযোগটা কম থাকে, এবং যারা একাডেমিয়াতে কাজ করি তাদের অভাবটা থাকে এটার ইমপ্লিমেন্টেশনে। আমরা শুধু রিসার্চটা করি, পাবলিশ করি পেপার এবং তারপরে বুকশেলফে রেখে দিই আমরা। আমি সেটা আসলে চাইনি। আমি চাইছি যে আমার যেসব ফাইন্ডিংসগুলি সেগুলি যেন আমার ইন্ডাস্ট্রির যে এক্সপিরিয়েন্স রয়েছে, আমার নেটওয়ার্ক রয়েছে, তার মাধ্যমে জানি আমি সোসাইটিতে ইউজেবল যাতে হয়, সেটা যাতে কল্যাণে আসে। একটু বলবেন তাহলে এর পরবর্তীতে আপনি সেন্ট জন ইউনিভার্সিটিতে অ্যাড হয়েছেন, এই ছোট্ট একটু দিয়ে শেষ করতে যাবে এই গল্পটা। আমি আসলে বিভিন্ন রকম অন্যান্য ইউনিভার্সিটিতে আগে ছিলাম, মূলত কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টেই, এবং তারপরে একটা সময় এসে আমি সেন্ট জনস ইউনিভার্সিটিতে কাজ শুরু করি। তার মূল কারণটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে সেন্ট জনস ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ডেফিনেটলি অপরচুনিটি অনেক, প্রসপেক্ট অনেক, এবং সবচেয়ে বড় কথা তাদের পাবলিকেশনের যে পোর্টফোলিও সেটাও অনেক। তো যার কারণে তাদের সাথে আমার ব্যাটে বলে মিলে যায় এবং কাজটা শুরু করি। এখনকার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা হচ্ছে, সেখানকার US প্রেক্ষাপট এবং বিশ্ব প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপটটা আসলে কোন অবস্থায় আছে? ডেফিনেটলি টেকনোলজির যে অ্যাডভান্সমেন্টটা, ইউজেবিলিটিটা, সেটা আমাদের এদিকে বেশি। আমাদের আমেরিকাতে, কানাডাতে, এই জায়গাগুলিতে, এই জোনগুলিতে অ্যাক্সেসিবিলিটিটা অনেক বেশি। কারণ যে কোনো রকম প্রযুক্তি যখন আসে তখন কিন্তু আসলে এখান থেকেই সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে। এটা সুবিধাটা আমরা এখানে বেশি পাই, যার কারণে নলেজের দিক থেকে অনেক সময় দেখা যায় যে আমাদের ভীতিটা কম থাকে টেকনোলজির দিক থেকে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি আমার সময় যেটা দেখেছি, সেই বিষয়গুলি অনেক সময় এক্সপেন্সিভ হয়। প্ল্যাটফর্মগুলি, সাবস্ক্রিপশনগুলি, এটা আমরা যেই 100% যেই বেনিফিটটা সেটা অনেক সময় নিতে পারি না আমরা। আমাদের অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার রয়েছে পার্সোনাল লেভেলে। ইউনিভার্সিটিগুলির বাজেট কিছুটা ওই জায়গাটায় একটু অসুবিধা রয়েছে। বাজেটগুলি সবসময় দিতে পারে না ইউনিভার্সিটিগুলি। তারা হয়তো গভর্নমেন্ট থেকে বলেন, অন্যান্য সেক্টর থেকে বলেন, বাজেটগুলি এত অ্যাভেলেবল পায় না, যার কারণে আলটিমেটলি স্টুডেন্টরা কিন্তু সেই জায়গাটা একটা অসুবিধায় পড়ে। যেটা আমরা সবসময় দেখে থাকি যে রিসার্চটা এত বেশি হয় না, বিভিন্ন জায়গায় আপনিও শুনে থাকবেন। তার একটা সমস্যাই, মূল কারণটাই এটা যে আসলে ফান্ডিংয়ের যেই অভাবটা কিন্তু সব জায়গায় কম বেশি রয়েছে, এবং আসলে স্টুডেন্টও তো অনেক। আসলে এই চ্যালেঞ্জটাই আমি যেটা দেখতে পাই যে সুযোগের অভাব, ট্যালেন্টের অভাব কিন্তু আমি দেখতে পাই না। রিসার্চে আমাদের ছেলেমেয়েরা সুযোগ সুবিধা কম পাচ্ছে, এটা কি শিক্ষকদের ক্ষেত্রেও তাই? শিক্ষকদেরও কি মানে বাইরের দেশগুলোতে তাদের ট্রেনিং দরকার, রিসার্চ দরকার, না এটা শুধু শিক্ষার্থীদের জন্যই? আসলে ট্রেনিং এবং রিসার্চের চাইতে আমি বলবো যে কোলাবোরেশনটা আরও একটু ইম্পর্ট্যান্ট। বিভিন্ন ইউনিভার্সিটির সাথে এগ্রিমেন্ট থাকাটা জরুরি, বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে কোলাবোরেশনে কাজ করাটা জরুরি। আসলে আমরা দেখুন, যখন একটা পেপার নিয়ে একটা পার্টিকুলার টপিক নিয়ে কাজ করি, রিসার্চ করি, সেখানে দেখা যায় যে 5-6জন মিলে যখন কাজ করি, প্রফেসররা যারা রয়েছেন, স্টুডেন্টরা যারা রয়েছেন, আমরা যখন কাজ করি, অনেকাংশে আপনি দেখবেন সবাই একই ইউনিভার্সিটির, সবাই একই ডিপার্টমেন্টের।
কিন্তু এটা আবার যদি আপনি এখানে যদি খেয়াল করেন, এখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু চেষ্টা করি ওহাইওতে একটা ইউনিভার্সিটির সাথে কাজ করতে, অন্য স্টেটের কথা বলছি। আমরা চেষ্টা করি ক্যালিফোর্নিয়ার একটা ইউনিভার্সিটির সাথে কাজ করতে, কারণ আমাদের সেই টানেলগুলি রয়েছে। কোলাবোরেশনের যে জায়গাটা, এখানে খুব আমাদেরকে মোটিভেট করা হয় যে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন স্টেট এবং নলেজ থিঙ্কিং এর যে চেঞ্জটা আলাদা। এবং শুধুমাত্র আমাদের নর্থ আমেরিকায় না, এটা সাউথ এশিয়ান কান্ট্রিতে অন্যান্য ইউনিভার্সিটি যারা রয়েছে তারা এই রিলেটেড কী কী কাজ করছে তাদের সাথে কাজ করতে, এটা আমাদেরকে মোটিভেট করা হয় ডিপার্টমেন্ট থেকে। আমি বলবো যে বাংলাদেশেও যদি এই বিষয়গুলি নিয়ে কথাবার্তা বলা হয়, এই বিষয়গুলি যদি সামনে আনা হয়, স্টুডেন্টদেরকে এই বিষয়গুলি নিয়ে মেন্টরশিপ করা হয়, এখন তো আগের চাইতে কমিউনিকেশনটা আমি বলবো অনেক বেশি সহজ। 1 মিনিট লাগবে একটা ইমেল ড্রাফট করতে, 1 মিনিট লাগবে ইমেল ড্রাফট করে সেটা অন্য ইউনিভার্সিটির কোনো টিচার অথবা স্টুডেন্টকে সেন্ড করতে। শুধুমাত্র ইউনিভার্সিটি সেই ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করা। এত সুবিধা থাকা সত্ত্বেও আমি যদি 10 জনকে ইমেল করি, কেউ না কেউ তো আপনাকে রিপ্লাই দিবে, কারণ আপনি তো আসলে আপনার যেই ইন্টেনশন, আপনি বলছেন যে আপনি রিসার্চ করতে চান, কোলাবোরেশনে রিসার্চ করতে চান, আপনি আগ্রহী, আপনি কাজ শিখতে চান, আপনার কাছ থেকে কেউ শিখতে চায়, এটা তো বিরাট সুযোগ। আমরাও তো সেই জন্যই অপেক্ষা করি এই ধরনের ইমেলগুলি বাংলাদেশ থেকে আসুক। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। এআই আসার পর থেকে স্টুডেন্টরা এআই ব্যবহার করছে শিক্ষাক্ষেত্রে। আপনার বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা আমি ঠিক জানি না, একটু বলবেন যে বাংলাদেশের শিক্ষার্থীদের অবস্থা কী, কিংবা শিক্ষায় ক্ষেত্রে এই যে চ্যাট জিপিটির মতো এই ধরনের ইন্টেলিজেন্ট ব্যবহার করাটা কতটা উচিত, কিংবা কতটুকু উচিত, কোথায় পজ দিতে হবে, একটু যদি শেয়ার করতে। এখনও যদি আপনি শৌমিক ভাই জিজ্ঞেস করেন বাংলাদেশে কাউকে, তাহলে হয়তো ইমেলটি করার পরে উনি বলবে মেইল করেছি আপনাকে। রাইট। আর আমরা এখানে বলে থাকি যে না, ইমেল করেছি। খুব স্বাভাবিকভাবে ডিফারেন্সটা হচ্ছে যে আমাদের এখানে মেইল সিস্টেমটা কিন্তু খুবই অ্যাক্টিভ, ইমেল সিস্টেমটা সেটা তো ডিফারেন্ট টেকনোলজি। বাংলাদেশে হয়তো বা মেইল যে প্রসেসটা ওইটা এত বেশি অ্যাক্টিভ না, যার কারণে ইমেল করার পরেও আমরা বলে থাকি মেইল করেছি। জি। ইমেলটা কিন্তু এতটা আমার সময় এতটা জনপ্রিয় ছিল না, বিকজ অফ এক্সপেন্সিভ এবং ইনফ্রাস্ট্রাকচারের জন্য। এখন এটা অনেক বেশি অ্যাভেলেবল হয়েছে। একটি ইমেল করার জন্য আগে আমরা ইমেলটা ড্রাফট করার পরে পাশের জনকে দেখাতাম, আমরা যিনি এক্সপার্ট রয়েছেন, এক্সপিরিয়েন্স রয়েছে, তাকে দেখাতাম যে ড্রাফটটি ঠিক আছে কিনা, কোথাও কোনো গ্রামাটিক্যাল ভুল হচ্ছে কিনা। এখন কিন্তু কাউকেই দেখানোর দরকার নেই আমাদের। শুধুমাত্র আপনি যেটা বললেন, জিপিটির মতো যদি একটা টুল থাকে, তাহলে জিপিটিতে দিলেই আপনি যখন ইনপুট করবেন আপনার ড্রাফটটি, সে কিন্তু সুন্দরভাবে আপনাকে রিফাইন করে দেবে এবং সেটা ইউজ করার মতো করে দেবে। টুল ইউজ করে আপনাকে কিন্তু 20 মিনিটের যেই ইমেলটা ড্রাফট করার কথা আপনি 2 মিনিটেই করতে পারছেন। দেখেন সুবিধাটা কতখানি এখানে। এবং আপনি কিন্তু খুব কুইকলি, আগে যেখানে আপনি হয়তো 10টা ইমেল করতে পারতেন সারাদিনে, এখন আপনি সারাদিনে 100টা ইমেল করাও পসিবল। খুব একটা ডিফিকাল্ট কিছু না। আপনাকে শুধু জানতে হবে টুলটি কীভাবে ইউজ করতে হয়। স্টুডেন্টরা এই সুবিধাগুলো নিতে পারে। আপনি যে প্রশ্নটি করলেন যে আসলে এই টুলগুলি স্টুডেন্টদের জন্য কতটা ইউজ করাটা জরুরি এবং জরুরি না, দেখেন 2022 সালে জিপিটি তাদের প্রথম যেই ভার্সনটা 21-22 সালে তখন রিলিজ করে, ওপেন এআই যে প্রোডাক্টটির কথা বলছি আমি। এবং তখন কিন্তু সবাই আমরা ইউজ করতাম না। এখনও যে সবাই ইউজ করছি তা না, যাদের লাগছে তারা ইউজ করছি। এবং ইন্টারেস্টিংলি আমরা যারা দেখে থাকি, ফ্যাকাল্টি যারা রয়েছি, যে কোনো হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট যখন দেওয়া হয়, কম বেশি সব স্টুডেন্টরাই কিন্তু এই প্ল্যাটফর্মটি ইউজ করে। অন্যান্য প্ল্যাটফর্মও রয়েছে।
প্রথম দিকে আমাদের পলিসিগুলি ছিল যে টুলগুলিকে আমরা ইউজ করতে দেব না, যেটা আসলে আমরা বুঝতে পারছিলাম না হয়তো যে আসলে তখন একটা ডিলেমা ছিল যে আসলে এই টুলটা কি স্টুডেন্টদের জন্য ভালো হবে নাকি আসলে অসুবিধায় ফেলবে স্টুডেন্টদেরকে। কারণ আমরা কিন্তু সবসময় খুব সচেতন স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি জায়গাটা নিয়ে, আমরা কিন্তু ওইটাকে ভোতা করতে চাই না। আমরা কিন্তু সবসময় চাই তাদের থিঙ্কিং লেভেলটা ডে বাই ডে ইমপ্রুভ করুক। তো তারপরে আমরা যেটা পলিসি লেভেলে যেটা পরিবর্তনটা আসলো যে না, এভাবে আসলে শুধুমাত্র আমরা যদি ব্লক করে দেই তাকে এই টুলগুলি ইউজ করার জন্য, তাহলে সে টুলগুলি ইউজ করবে ঠিকই, কিন্তু সেটা লুকিয়ে করবে, যেটা আরও হয়তো তাদের জন্য হার্মফুল হবে। তখন আমরা পলিসিগুলি চেঞ্জ করি এবং একটা সময় আসে যে না, ঠিক আছে, তাদের জানার জন্য, তাদের হোমওয়ার্কটা অথবা অ্যাসাইনমেন্টটা স্ট্রাকচার্ড করার জন্য, ফ্রেমওয়ার্কটা দাঁড় করানোর জন্য তারা এই টুলগুলি ইউজ করতে পারবে। আমরা যেটা আসলে এখন করে থাকি, হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্টটা সে যখন প্রিপেয়ার করে আনে ক্লাসরুমে, আমরা কিন্তু ইন ক্লাস অ্যাক্টিভিটিটা একটা বড় অংশ রয়েছে তাদের গ্রেডিং সিস্টেমে। আমরা আলোচনার সুযোগ করে দেই, তারা নিজেরা নিজেদের ভিতরে আলোচনা করতে পারে, তারা প্রফেসরের সাথে আলোচনা করতে পারে, কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকে। আমরা যখন এই কোয়েশ্চেন অ্যান্সার সেশনগুলি করি তখন কিন্তু একজন স্টুডেন্ট আসলে কি পড়ে ক্লাসে এসছে নাকি শুধুমাত্র কোনো একটি টুল ইউজ করে তার হোমওয়ার্কটি কমপ্লিট করে এসছে, এটা কিন্তু আমরা তখন বুঝে যাই। একজন শিক্ষার্থী যখন বাংলাদেশ থেকে আপনার মতো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, তখন তার কী ধরনের এআই রিলেটেড জ্ঞান এই মুহূর্তে থাকা দরকার, মানে এখনকার যে চ্যালেঞ্জের বাজার, সেই ক্ষেত্রে একটু বলবেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে টুলগুলি ইউজ করে শুধুমাত্র টুলগুলি কিভাবে ইউজ করা হয় তাই না, এবং টুলগুলি ইউজ করে সেখান থেকে ম্যাক্সিমাম বেনিফিটগুলি কিভাবে পাওয়া যায় সেই জায়গাটায় ফোকাস করতে। তাদের রিসার্চে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটায় আসলে টুলগুলি দিয়ে তাদের রিসার্চটাকে কতটা আরও বেশি এনহ্যান্স করা যায়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, সেটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট যেগুলি রয়েছে তাই নয়, কেউ যদি বায়োমেডিক্যাল সায়েন্সের হয়, কেউ যদি স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের হয়, তাহলেও তাকে কিন্তু এই টুলগুলি ইউজ করা জানতে হবে। জেনে তাকে তার রিসার্চ যে স্টেটমেন্ট রয়েছে, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু এক একটা করে রিসার্চ স্টেটমেন্ট সাবমিট করতে হয় অ্যাডমিশনের জন্য, মাস্টার্সের বলেন আপনি পিএইচডির বলেন, তাকে জানাতে হয় প্রফেসরকে যে কী নিয়ে কাজ করতে চায়, এবং তাকে ওইখানে কিন্তু এই টুলগুলিকে ইনক্লুড করতে হবে তার রিসার্চ স্টেটমেন্টে, তার ডকুমেন্টেশনে, তার প্রোফাইলে, যে আমি এই টুলগুলি ইউজ করে আমার রিসার্চটাকে আরও বেশি আমি প্রোডাক্টিভ করেছি এবং সেখান থেকে আমি এই ধরনের রেজাল্টগুলি আমি পেয়েছি, সেগুলিকে আমি এক্সটেন্সিভ লেভেলে কাজে লাগাতে চাই যদি আমি সেই অ্যাডমিশনের মাধ্যমে যে সুযোগটি যদি পাই। আমি বলবো যে বাংলাদেশের স্টুডেন্টের এই জায়গাগুলিতে যদি একটু ফোকাস করে থাকে যে টুলগুলি ইউজ করে তারা আরও কীভাবে এখান থেকে বেনিফিটেড হবে, সো ফার তারা কীভাবে এটাকে কাজে লাগিয়েছে, এই কম্প্যারিজনগুলি যদি তারা প্রেজেন্ট করতে পারে। বাংলাদেশে এখনও সাবস্ক্রিপশন আছে বিভিন্ন টুলগুলোর উপরে, তো যারা শিক্ষার্থী পর্যায়ে রয়েছে তারা কিভাবে ফ্রি শিখতে পারে কিংবা কোন কোন টুলগুলো তারা ইউজ করে ধাতস্থ হতে পারে? আসলে টুলগুলি যদি আমি বলি, ডেফিনেটলি বলবো আমি জিপিটি তার মধ্যে একটি, জেমিনাই রয়েছে, ক্লড রয়েছে, পারপ্লেক্সিটি রয়েছে, এই বিভিন্ন কমন টুল এগুলি এক্সেস সব জায়গায় রয়েছে। প্রথমেই সাবস্ক্রিপশন যদি ইন্ডিভিজুয়াল লেভেলে অসুবিধা হয়, দেখতে হবে যে ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করতে হবে, আসলে ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে হবে, ইউনিভার্সিটি পর্যায়ে যদি স্টুডেন্টদেরকে সেই সাবস্ক্রিপশনের ব্যবস্থা করা হয়। কারণ যখনই কোনো ইউনিভার্সিটি এই কোম্পানিগুলিকে অ্যাপ্রোচ করে, কোম্পানিগুলি কিন্তু বিভিন্ন সেপারেট ডিপার্টমেন্ট থাকে ইউনিভার্সিটিকে সেই হেল্প করার জন্য। ডেভেলপড কান্ট্রি থেকে যখন এই রিকোয়েস্টগুলি আসে, আমরা যখন ওপেন এআইকে রিকোয়েস্ট করি যে আমাদের ইউনিভার্সিটি এই ধরনের অ্যাক্সেস চায়, ওপেন এআই আমাদেরকে এক ধরনের অ্যাক্সেস দেয় জিপিটি ইউজ করার জন্য। যখন এই ধরনের রিকোয়েস্ট কোনো ডেভেলপিং কান্ট্রি থেকে বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসে, তখন কিন্তু তারা সেটাকে ডিফারেন্টভাবে হেল্প করার চেষ্টা করে, কারণ জানে যে এক্সপেন্সিভ, এটাকে যদি তারা ঠিক $20 যদি দেয়, নিশ্চয়ই অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার রয়েছে সব মিলিয়ে, সবগুলি যা ইউনিভার্সিটিগুলি এটা অ্যাফোর্ড করতে পারবে না। তো সুতরাং তারা কিন্তু খুবই এই ব্যাপারে কিন্তু উদার। স্টুডেন্টরা যদি নিজেরা চায় সেক্ষেত্রে কোনো ফ্রি প্ল্যাটফর্ম আছে কিনা, কিংবা খুব অল্প সাবস্ক্রিপশন ফিতে এরকম কোনো প্ল্যাটফর্ম আছে কিনা যদি আমার স্টুডেন্টদের বলেন। প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই একটা বেসিক যেই টিয়ারটা সেটা কিন্তু ফ্রি।
এটা এমন না যে ফ্রি ভার্সনটা যখন ইউজ করবে সেটা কিন্তু লিমিটেড, ব্যাপারটা কিন্তু এরকম না। খুব যখন এক্সটেন্সিভ ওয়েতে কাজ করার চেষ্টা করে তখন সেটা সাবস্ক্রাইব করতে হয়। তাকে শুরুটা করতে হবে যে এই ভার্সনটা ফ্রি আছে সেটা দিয়ে, তারপরে একটা সময় সে স্টুডেন্ট নিজেই বুঝতে পারবে যে তার আসলে মডেলটির পেইড ভার্সনটার দরকার আছে কি নেই। এআই এর ক্ষেত্রে বাংলাদেশের আগামী দশকের চ্যালেঞ্জটা কি? বাংলাদেশে কোন কোন জবগুলো এফেক্টেড হতে পারে, কিংবা কোন কোন জবগুলো সম্ভাবনাময় হতে পারে? আসলে যেই সেক্টরগুলি ডেটা ড্রিভেন সেক্টর, আমি বলবো সেখানে প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে। এখন ডেটা ড্রিভেন সেক্টর বলতে যে আমি বুঝাচ্ছি যে কোম্পানিগুলি মূলত আসলে ইউজারের বা কাস্টমারের ডেটা নিয়ে কাজ করে থাকে। সেটা হতে পারে সেলসের ক্ষেত্রে, হতে পারে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে, হতে পারে অন্যান্য ডিফারেন্ট টেলিকম ইন্ডাস্ট্রিতে, যারা ইউজার সেন্ট্রিক ডেটা নিয়ে কাজ করে। প্রচুর সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলিতে। বেশ কিছু এন্ট্রি লেভেল জব আসলে একটা সময় থাকবে না। আমরা আমেরিকাতেই দেখতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি যে এখনও এন্ট্রি লেভেল জবগুলি হয়তো বা রয়েছে বাংলাদেশে, কিন্তু একটা সময় কিন্তু এটা থাকবে না। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পেশায় কি কি ঝুঁকিপূর্ণ বিষয় রয়েছে? ডেটা এন্ট্রির সম্ভাবনা পার্টিকুলারলি ম্যানুয়াল প্রসেসে নেই, কিন্তু আপনি যদি বিভিন্ন রকম ফ্রিল্যান্সিং যে প্ল্যাটফর্মগুলি রয়েছে তার মাধ্যমে যদি আপনি ক্লায়েন্টকে এভাবে সার্ভ করতে পারেন যে ডেটা এন্ট্রিটা ম্যানুয়ালি না হয়ে আপনি থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে অটোমেশনের ব্যবস্থা করে দিবেন, যাতে তাকে হায়ার না করতে হয় দিনের পর দিন একজন ডেটা এন্ট্রি অপারেটর, তাহলে সেই সার্ভিসটা তো আপনি দিতে পারেন, অটোমেশনের সার্ভিসটা। তাতে আপনার ডেটা এন্ট্রি অপারেটর না হয়ে আপনি যদি সেই অপারেটরের যে কাজটা সেটাকে যদি অটোমেশন করতে পারেন, প্রচুর চাহিদা। আরও কোনো সাবজেক্ট ঝুঁকিতে আছে কি না এআই এর ঝুঁকিতে? আসলে প্রত্যেকটা সেক্টরের কিছু না কিছু চেঞ্জ আসছে, ট্রান্সফরমেশন আসছে। পার্টিকুলারলি বলতে গেলে যেটা আমি বললাম যে এন্ট্রি লেভেল যেই কাজগুলি, যেটা বেসিক কাজগুলি যেগুলি অটোমেশনের মাধ্যমেই করা সম্ভব, যেমন হতে পারে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে কাজগুলি আগে 3 মাস ধরে হতো, এখন কিন্তু বিভিন্ন রকম টুল ইউজ করে সেটা আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। আপনি যদি এআই ড্রিভেন প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি আপনার কোম্পানিকে অফার করতে পারেন, যে আমার যে স্কিল সেটটি রয়েছে সেটা শুধুমাত্র প্রজেক্ট ম্যানেজমেন্টটা, এটা এআই ড্রিভেন এআই সেন্ট্রিক প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা প্রোডাক্টিভিটি বাড়াতে হেল্প করবে, আমার মনে হয় কোম্পানিরা আপনাকে হায়ার করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। ধন্যবাদ ডক্টর মেহেদী হাসান আমাদের স্টুডিওতে আসার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকে শোক ভাই, চ্যানেল আই কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি। 90-এর দশকে যখন তথ্য প্রযুক্তির জোয়ার শুরু হয়, তখন সেই প্রজন্মের কাছে চ্যালেঞ্জ ছিল তা উতরানোর জন্য বাংলাদেশের সেই প্রজন্ম সফলভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেটিও নিশ্চয়ই আমাদের তরুণ প্রজন্ম খুব ভালোভাবেই মোকাবেলা করবেন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের প্রবাসের কথা। দেখা হবে আগামী অনুষ্ঠানে। ধন্যবাদ। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।